জুলাইয়ে শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। নদী খাল খননে গুরুত্ব দিচ্ছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো ভাবে উপকৃত হবে। 16 বছর পর ফিরল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে অঙ্গীকারবদ্ধ সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের পরিকল্পনার পক্ষে বিশ্বব্যাংক, IMF মিলেছে সহযোগিতার আশ্বাস, ওয়াশিংটনে অর্থমন্ত্রী। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো ইশতেহারে যেটা বলা হয়েছে, এটার সাথে তারা অ্যালাইন। হজ যাত্রীদের বিদায় জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার রাত 2টায় ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2 দিনের মধ্যে ইরানের সঙ্গে বৈঠকে ফেরার ইঙ্গিত ট্রাম্পের। লেবানন ইসরায়েলের গঠনমূলক আলোচনার দাবি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুনীল অর্থনীতি এবং সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও সরকার প্রধান জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বুধবার শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্ব। প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের পাশাপাশি প্রাইভেট স্কুলগুলোর জন্য রয়েছে নীতিমালা। জানান, 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সুনীল অর্থনীতি ও জাতীয় পর্যটন বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে সরকার। এছাড়াও সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, কুয়াকাটায় কোনো বেসরকারি কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার সহযোগিতা করবে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী আরও বলেন, নদী শাসন ও খাল খননে সরকার গুরুত্ব দিচ্ছে। এছাড়াও রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে সশস্ত্র বাহিনীর সমন্বিত সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। কোনো উদ্যোগ গ্রহণ করে সেটা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভালো না হোক। 16 বছর পর দেশের 61টি জেলায় একযোগে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সবশেষ হয়েছিল 2008 সালে। বছরের প্রথমার্ধের পরে পরীক্ষা হওয়ায় অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, এবারের পরীক্ষা শুধুমাত্র শিক্ষার্থীদের অংশগ্রহণের আগ্রহ তৈরির জন্য। 2008 সালের পর 16 বছরের লম্বা বিরতি শেষে আবারও দেশের শিক্ষাক্ষেত্রে ফিরল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। 2025 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরু হলো 4 মাস দেরিতে। অর্থাৎ যারা এরই মধ্যে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে তারাই এবার দিচ্ছেন বৃত্তি পরীক্ষা। বছরের এই সময় বৃত্তি পরীক্ষা হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের মাঝে। বিগত যেই সময় বৃত্তি পরীক্ষার জন্য বাচ্চাদের বা আমরা গার্জিয়ানরা যেরকম প্রস্তুতিমূলক যেরকম প্রিপারেশন ছিল, এই বছর সেটা ছিল না। 16 বছর পরে যে আমাদের বৃত্তিটা আসছে, আমি আশা করি প্রতি বছর হওয়া উচিত। 6 এর পড়া লাগতেছে, ক্লাস 5 এর পড়া লাগতেছে। ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা ছিল, সেটা ওদের জন্য বেটার ছিল, বাট ওরা 6 এর পড়া পড়বে না, ওরা পিছনের পড়ায় ফিরে যাবে। পার্বত্য অঞ্চলের 3 জেলা বাদে 61 জেলায় শুরু হওয়া এই পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কিছুটা কম। তবে রাজনৈতিক জটিলতায় মেধা যাচাইমূলক পরীক্ষা বন্ধ হলে নষ্ট হতে পারে শিক্ষার ধারাবাহিকতা, এমন মত শিক্ষকদের। রাজনৈতিক কারণে মেধা যাচাই পরীক্ষা কোনো কর্মী বন্ধ করা উচিত নয়। এটা শিক্ষার বিরূপ প্রতিক্রিয়া হয় এবং এটা শিক্ষার জন্য কোনো কর্মী ভালো নয়। রাজনীতির জায়গায়, শিক্ষার জায়গায়। বুধবার সকাল 10টা থেকে শুরু হওয়া এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যেতে চাই যেটা শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্কুলে পাঠাবার জন্য, শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের সরকারের টার্গেট 100%, মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 96% প্রপার শিক্ষার হার আমরা আমাদের সরকার মেয়াদে পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে মেধা যাচাইমূলক পরীক্ষাগুলো সচল রাখতে চায় সরকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিন পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফেরায় সারা দেশে দেখা দিয়েছে উৎসব মুখর পরিবেশ। পরীক্ষা চলবে 18 এপ্রিল পর্যন্ত। তবে পার্বত্য 3 জেলায় ভিন্ন সূচিতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন পর প্রাথমিকে ফিরল বৃত্তি পরীক্ষা। বাংলা বিষয়ের মধ্য দিয়ে সারা দেশে একযোগে উৎসব মুখর পরিবেশে শুরু হয় এই পরীক্ষা। প্রথম দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা দেখা গেছে। চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে 99টি কেন্দ্রে শুরু হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। 31,983 জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। অভিভাবকরা বলছেন এটি মেধা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতদিন পরীক্ষা হয় না, সেজন্য আমাদের মন খারাপ ছিল। আর আমরা চাই এখানে যেন সুন্দরভাবে পরীক্ষা যাচাই করা হয় এবং কোনো প্রশ্ন পাস না হয়। পরীক্ষা চলাকালীন চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় বরিশালে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষা ডিসেম্বরে হলে ভালো হতে বলে জানান অভিভাবক। একই কথা শিক্ষার্থীদের। তবে পরীক্ষা ভালো হয়েছে বলেও জানান অনেক শিক্ষার্থী। বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, ভালোই হলো, কিন্তু যদি তাদের ওই ডিসেম্বর মাসে পরীক্ষাটা হইতো তাহলে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারত। এখন বিশাল একটা গ্যাপ হয়ে যাওয়ার কারণে, কারণ ওদের ব্রেনে তো এখন 6 পড়া ঢুকে গেছে। প্রস্তুতি 100% এবং সারা ভালো, এবং এই পরীক্ষা প্রেক্ষিতে আগামীতে শিশুরা পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার মান বাড়বে এই প্রত্যাশা আছে। বগুড়ার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 23টি কেন্দ্রে। আর কুষ্টিয়ায় বৃত্তি পরীক্ষায় এই আয়োজনকে স্বাগত জানান অভিভাবকরা। 17 বছর যে বন্ধ ছিল, এই পরীক্ষাটা হতো না। এই পরীক্ষাটা যে বর্তমান গভর্নমেন্ট এসে চালু করেছে, এই জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরে যদি এই পরীক্ষাটা হয় তাহলে এটা বাচ্চাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে এই জন্যই যে তাদের মেধা যাচাইটা একটু পরিপূর্ণতা হবে। পরীক্ষার সামগ্রিক পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ছিল বলে জানান সংশ্লিষ্টরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে সকল প্রস্তুতি আমাদেরকে নিতে বলেছে পরীক্ষা নেওয়ার জন্য, আমরা সকল প্রস্তুতি একদম সম্পূর্ণভাবে নিয়েছি। তবে চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম ছিল। এই পরীক্ষা নিয়মিত করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে জানান শিক্ষকরা। নীলফামারীতেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের ভিড়ও দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ 5% উন্নীত করার ঘোষণা দিয়েছেন। আর এর পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি। আরও বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। কিভাবে আমরা স্পেশালি আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতেই হবে, এবং সেই উদ্যোগটা এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে থেকে শুরু হওয়ার কথা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমি শিক্ষা খাতে জিডিপি 5% পর্যন্ত বাড়িয়ে দেব। অন্য প্রসঙ্গ, বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা অর্থনৈতিক পরিকল্পনাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করবে বিশ্বব্যাংক এবং IMF। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে সংস্থা দুটির ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পর এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের পরিকল্পনাগুলো পছন্দ করছে দাতা সংস্থাগুলো, আর তাই আগামীতে যথাযথ আর্থিক সহায়তার আশ্বাসও মিলছে। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.7%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও IMF এর চলমান বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেয়া হয়েছে।
এদিন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট V20 বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো ইশতেহারে যেটা বলা হয়েছে, এটার সাথে তারা অ্যালাইন্ড, এবং কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে তারা দে উইল বি হ্যাপি যে ওইটাও তারা আমাদের ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন হবে, বিকজ ওরা আমাদের ইশতেহারটা ম্যানিফেস্টো পছন্দ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। এছাড়া IMF এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বেশ কিছু আলোচনায় অংশ নেন তিনি। পরে অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকারের আর্থিক পরিকল্পনাগুলো প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক মহলে। ক্রিয়েটিভ ইকোনমি একটা ইস্যু যেটা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল, এটা একটা নতুন ভিন্ন ধর্মী একটা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটা একেবারে একটা ভিন্ন ধর্মী একটা বিষয় প্রোগ্রাম, যেটা আমরা আমাদের ইশতেহারে বলেছি, এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে। অর্থমন্ত্রী আরো বলেন, আগামীতে বাংলাদেশের নেয়া কর্মসংস্থান বান্ধব কর্মসূচিগুলোতেও সহযোগিতা বাড়বে বিশ্বব্যাংক ও IMF এর। কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন সেক্টর ওয়াইজ যে ইনভেস্টমেন্টগুলো আছে এবং যেখানে কর্মসংস্থানগুলো হবে, এগুলো আমরা ডিসকাস করেছি এবং এগুলো তারা সমর্থন করছে। এছাড়া সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ ভালো প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। হোসেন শাহাদাত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হজ যাত্রার আর মাত্র 2 দিন বাকি থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে শঙ্কায় রয়েছেন আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা। এবার সবচেয়ে নিরাপদ এবং ভোগান্তিমুক্ত হজ যাত্রা নিশ্চিতের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ৭৮,৫০০ হজযাত্রীকে বিদায় জানাতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। শনিবার রাত 2টায় ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর মাত্র 2 দিন পরেই লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র মক্কা ও মদিনার প্রাঙ্গণ। মহান সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিতে সৌদি আরব যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত হজযাত্রীরা। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হজ ফ্লাইটকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন আশকোনা হজ ক্যাম্পের কর্মীরা। হাজিদের সেবা নিশ্চিতে চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। চলতি বছর আল্লাহর ঘরের মেহমান হতে দেশ ছাড়বেন ৭৮,৫০০ জন। তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতের পাশাপাশি ইতিহাসের সেরা হজ যাত্রার আশ্বাস হজ কর্তৃপক্ষের। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কালকে জাতীয় কমিটির সভা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন আল্লাহর মেহমানদেরকে এই মাত্রায় সেবাটা আপনারা প্রদান করবেন, যাতে করে ওনারা মন থেকে আপনাদের জন্য দোয়া করেন। তা আমাদের লক্ষ্য সেটা যে আমরা হজ যাত্রীদেরকে সেবার পরিধিটাকে সেই মাত্রায় নিয়ে যাব, যাতে করে ওনাদেরকে আসলে ওনাদের কাছে দোয়া চাইতে না হয়। ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কায় যাত্রীরা। তবে হাব বলছে বিষয়টি নিয়ে সৌদি ও বাংলাদেশ সরকার সচেতন। হজযাত্রা শতভাগ নিরাপদ হবে বলেও জানান হাবের মহাসচিব। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2টি উচ্চ পর্যায়ের টিম করা হয়েছে। ইমিডিয়েট তারা একটি টিম জেদ্দা থাকবেন এবং একটি টিম রিয়াদ থাকবেন, যাতে হজকালীন সময় কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে যাতে তাৎক্ষণিকভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করা যায়, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাপোর্টটি দেওয়া হচ্ছে। সব সংশয় ছাপিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বুক বেঁধেছেন হজযাত্রীরা। এখন শুধু উড্ডয়নের অপেক্ষা। 17 এপ্রিল হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য লাইন দীর্ঘ হচ্ছে, সেই সঙ্গে ভোগান্তিও বাড়ছে। আমরা রাজধানীর খবর একটু জানতে চাই। আমাদের সাথে রাজধানীতে আমাদের সহকর্মী রয়েছেন সাদমান রাফিদ, তিনি যুক্ত হবেন। রাফিদ, জানাবেন আপনি কোন এলাকাতে আছেন এবং সেই এলাকার ফিলিং স্টেশনের আজকের চিত্র কেমন? এবং আজকের চিত্র যদি দেখাতে চাই, এই মুহূর্তে এখানে যাত্রীরা তেল নিচ্ছে, কিন্তু ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ভ্রমণ করেছি এবং দেখেছি এখানে বিশাল সারি, দীর্ঘ সারি, প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার অবধি কিন্তু পৌঁছে গেছে। এত বড় লাইন আমরা দেখতে পেরেছি। অনেকেই কিন্তু আমাদেরকে বলেছেন যে সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন, কেউ 7টা থেকে, কেউ বা বলছেন যে গতকাল রাত থেকে কিন্তু এখানে তারা সিরিয়াল দিয়েছেন শুধু একটু জ্বালানি সংগ্রহ করার জন্য। এখানে মূলত এই যে আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, সেখানে কিন্তু 2 পদ্ধতিতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। একটি হচ্ছে ফুয়েল পাস এবং অন্যটি হচ্ছে ফুয়েল পাস ব্যতীত যারা তেল নিচ্ছেন তাদেরকে দেওয়া হচ্ছে। ফুয়েল পাসে যারা তেল নিচ্ছেন তাদেরকে মূলত 1000 টাকা পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে এবং যারা ফুয়েল পাস ব্যতীত তেল নিচ্ছেন তাদেরকে
500 টাকার ভেতরেই তেল সরবরাহ করা হচ্ছে। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ফুয়েল পাস চালু করা সত্ত্বেও কিন্তু আলাদা কোনো লাইন তাদের জন্য করা হয় নাই, তারা ওই একই লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। ফলে দীর্ঘ লাইন থাকায় আসলে তাদের সময় অপচয় এবং নাগরিক জীবনে কিন্তু বেশ ভোগান্তি বাড়ছে। এছাড়া আমরা ফুয়েল পাম্প কর্তৃপক্ষদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছে যে উক্ত তেল পাম্পে কিন্তু আসলে ফুয়েলের ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ ফুয়েল রয়েছে এবং তারা এখানে কাঙ্ক্ষিত যাত্রীদের ফুয়েল সরবরাহ করতে পারছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সরকার থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই তেল পাম্পগুলোকে আসলে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ যেন করতে পারে, সেজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু এই তেল পাম্পগুলো থেকে গ্রহণ করা হচ্ছে। এছাড়া আমরা রাজধানীর বিভিন্ন তেল পাম্পগুলোতে ভ্রমণ করেছি, বেশ কিছু তেল পাম্পগুলো আমরা দেখেছি আসলে খালি পড়ে রয়েছে, কারণ সেখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সেসব তেল পাম্প থেকে কিন্তু ডিপো থেকে তেল সংগ্রহ করতে পারছে না, যে কারণেই কিন্তু তারা তেল সরবরাহ করতে পারছে না। তো এই ছিল রাজধানীর পরিবার থেকে আমার কাছে সবশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। রাফিদ, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাবেন তারেক রহমান। বুধবার বেলা 11টার দিকে বগুড়া সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সফরকালে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সেখানে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলকনি উন্মোচন করবেন। এরপরে সড়ক পথে মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মস্থান, জন্মভিটা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে উনি যাবেন। বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হসপিটাল পরিদর্শন করবেন। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিএনপি সরকার কোনোভাবেই মব বরদাস্ত করবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বুধবার সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় সংগঠিত মবে জড়িতদের বিচারের আওতায় আনতে কাজ চলছে বলেও তিনি জানান। মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। মব কিন্তু একটা স্পন্টেনিয়াস আনস্ট্রাকচার্ড রেসপন্স। আমরা ইন্টারিমের সময় একটা ভিন্ন জিনিস দেখেছি, মানে সেটা হচ্ছে একটা পরিকল্পিত মব। মানে পরিকল্পিত মব হয় না, কিন্তু এই চেষ্টা হয়েছে। 1.5 মাসে 13টি ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ করে চলে ব্ল্যাকমেইল। রাব্বি নামে এমন এক সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব কথা জানান ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। জানান, মোবাইল হাতিয়ে নিয়ে ফ্রেন্ড লিস্টে থাকা নারীদের সঙ্গে নারী কণ্ঠে কথা বলতেন রাব্বি, আর এরপর বিভিন্ন গিফট পাঠিয়ে সুসম্পর্ক তৈরি করে প্রতারণা করতেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে 3টি মামলা ও 3টি অভিযোগ রয়েছে। একদিনে 3টা মামলা হয়েছে। প্রথম মামলার পরে বাকিগুলো তো আমরা সৌনারেশ দেখায় রিমান্ড আনবো। এবং ওনার শ্বশুর কিন্তু এই কথা আমাকে বলছেন, আমাদেরকে বলছেন যে আমার মেয়েটাকে সেইভাবে বিয়ে করছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ব্যক্তিদের এমন মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো। ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালের ট্রাকে চড়ে ধান কাটার জন্য যাচ্ছিলেন বেশ কজন শ্রমিক। কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান 7 কৃষি শ্রমিক, আহত হন আরো কয়েকজন। নিহতদের মধ্যে 4 জনের বাড়ি দিনাজপুরের বিরামপুরের নিশিবাপুর ভাইগড় গ্রামে, 3 জনের বাড়ি নবাবগঞ্জের খালিবপুর গ্রামে। তাদের পরিবারে এখন কান্নার রোল। 2 এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া। কালকে গেছে গরিব মানুষ, বাবা কাজ করে খায়, খেতে খায়, কাজ করার জন্য গেছে। তাহলে এই পরিবার বাচ্চাগুলা থেকে গেছে, বাচ্চাগুলা কেমন করে মানুষ হবে? কি অবস্থা চলে আর কি। এটা সরকার এখন এই একটা বাচ্চা আছে ছোট, একটা ছেলে আছে, এবারে ক্লাস 9-এ পড়তেছে, সামনে পরীক্ষা দিবে। তো মনে হয় পরীক্ষাটা ছোট দেওয়া পারবে না আর কি, মানে এই ধরনের পজিশনে রেখেছে। হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তার আহ্বান এলাকাবাসীর। এই লোকগুলাই এই পরিবারের কর্তা ছিল, এদের উপরে নির্ভরশীল ছিল। এরা হারায় পরিবারগুলো হতাশ
কিভাবে চলবে। আমি সরকারের কাছে আবেদন করছি আর্থিকভাবে তাদেরকে কিছু সাহায্য করা হোক। ঘটনায় আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের খোঁজ খবর নিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার দুপুরে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। আব্দুল্লাহ মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, একটা সারা পৃথিবীর মানুষের বিবেকবান মানুষকে যারা আহত করেছে এই মানবতা বিরোধী অপরাধ, সেটার মধ্যে আমরা যাদের সম্পৃক্ততাই পাওয়া যাবে, এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যুদ্ধ প্রায় শেষ। ইঙ্গিত দিয়েছেন আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সঙ্গে ফের আলোচনার। তবে তেহরান বলছে কূটনীতির বার্তা দিয়ে সমুদ্রপথে ইরানের বাণিজ্যে মার্কিন কড়াকড়ি উস্কানির সাবিত। ফের সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বড় মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে IMF। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্বের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যেখানে যুদ্ধ আর শান্তির সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে আসছে। ইরানের সব ধরনের বাণিজ্য সীমিত করতে এই নৌপথে অবরোধ আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারকে ফেরত যেতে বাধ্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বন্দরগুলোতে আরোপিত এই বিধিনিষেধ আন্তর্জাতিক সব জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এছাড়াও সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ইরানি তেল বিক্রির অনুমতির মেয়াদ না বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপকে উস্কানি বলছে তেহরান। হুঁশিয়ারি দিয়েছে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের যে কোনো কৌশল ব্যর্থ করে দেয়া হবে। এদিকে সম্ভাব্য নতুন সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি সতর্ক করেছে ফের সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে। এমন উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসানে পাকিস্তানে ফের ইরানের সঙ্গে বসবে জেডি ভেন্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল। এর আগে ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিদের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। তবে চলমান উত্তেজনা আলোচনায় গড়াবে নাকি ফের সংঘাতের পথে হাঁটবে, সেদিকে এখন সবার নজর। আসমাতুলি, নিউজ 24। 33 বছর পর সরাসরি বৈঠক করল লেবানন ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় মঙ্গলবার 2 দেশের রাষ্ট্রদূতদের মধ্যে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনায় লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে একটি স্থায়ী যুদ্ধবিরতির ওপর গুরুত্ব আরোপ করেন, আর হিজবুল্লাহকে নিরস্ত্র করার ওপর জোর দেয় ইসরায়েল। এদিকে এই বৈঠককে প্রতীকী বলে উল্লেখ করে বিশ্লেষকরা জানিয়েছেন কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা সীমিত। প্রায় 1.5 মাসের সংঘাত নিরসনে স্থানীয় সময়ে মঙ্গলবার হিজবুল্লাহর আপত্তিকে পাত্তা না দিয়ে ওয়াশিংটনে বৈঠকে বসে লেবানন সরকার ও ইসরায়েল। এই বৈঠকের মধ্যস্থতা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে চলমান সংঘাত নিরসনে একটা স্থায়ী যুদ্ধবিরতির উপর গুরুত্ব আরোপ করেন, আর হিজবুল্লাহকে নিরস্ত্র করার উপর জোর দেয় ইসরায়েলি পক্ষ। যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার দাবি করেন হিজবুল্লাহর কবল থেকে লেবাননকে রক্ষা করতে একমত হয়েছে 2 দেশ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লেবানন দখলদারিত্বের অধীনে রয়েছে এবং আমরা তাদের অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্ত অতিক্রমের চেষ্টায় সন্ত্রাসী আক্রমণের শিকার হচ্ছি।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাব শেষ করতে এই কূটনৈতিক আলোচনাকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন রুবিও। যদিও এ বৈঠককে প্রতীকী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট এর মধ্যপ্রাচ্য ও তুরস্ক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডরথি স্মিথ। কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা সীমিত বলেও উল্লেখ করেন তিনি। আমি তাৎক্ষণিক কোনো বড় ইতিবাচক ফলাফল দেখছি না, তবে মধ্যপ্রাচ্যে নতুন শান্তি কাঠামো তৈরির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। এদিকে কূটনৈতিক এমন তৎপরতার মধ্যেও থামেনি ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত। স্থানীয় সময় বুধবারও ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে লেবানন। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।